এবার নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে প্রধান সমন্বয়কদের ইচ্ছামতো পিটাচ্ছে ছাত্ররা, এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। চরম কিলাকিলি মারামারি ভাই, একজনের জন্য দাঁত দুধ থাপড়াইয়া ফেলা দিচ্ছে কারা? আমাদের নতুন ছাত্রদের যেই সংগঠন আসতে যাচ্ছে, চিন্তা করেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় হন। শব্দটা বুঝেন, সম্মানের সহিত দ্রুত নির্বাচন না দিলে অসম্মান হইতে পারে সরকার। তার মানে হচ্ছে নতুন দল গঠন নিয়ে এখনো পর্যন্ত তাদের যে সমঝোতা সেটি প্রতিষ্ঠিত হয়নি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। নাহিদ ইসলাম কেন পদত্যাগ করবো? গোপন তথ্য তো কিছু আছে, তথ্যগুলো দেবো, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন, কিন্তু তিনি পদত্যাগ করার পরে তিনি এবং সমন্বয় একটা কত বড় বিপদের মধ্যে পড়েছে, কত বড় আন্তর্জাতিক চাপে পড়েছে, আপনারা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে প্রধান সমন্বয়করা গণদলের কাছে ছাত্রদের হাতে, এইদিকে আবার পদত্যাগ করার পরে নাহিদ ইসলাম মহাবিপদে পড়ে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে তাহলে প্রথমে লটপটাইয়া আওলাই ফেলে। এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নাই নিয়ে যে বক্তব্য দিয়া বাংলাদেশের জনগণকে নিয়ে এই ছাত্র অভ্যুত্থান ঘটাইছে, সেই অভ্যুত্থানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা, তারা নিজেরাই এখন হয়ে গেছে সবকিছু ঢাবি। শেখ হাসিনা যেমন বলতো সবকিছু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, এখানে সবকিছু ঢাবি। এখন আমি যখন নিউজ করছি চরম কিলাকিলি মারামারি ভাই, একজনের জন্য দাঁত দুধ থাপড়াইয়া ফেলা দিচ্ছে কারা? আমাদের নতুন ছাত্রদের যেই সংগঠন আসতে যাচ্ছে, চিন্তা করেন। ওই যে একটু আগে রাফির একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছিলাম, যে রাফি বলছিল যে সবকিছু ঢাবি ভিত্তিক হওয়া যাবে না, কিন্তু কোথাও না কোথাও নাহিদ সার্জিস এই পোলাপাইনগুলা নিজেরা বন্ধু বান্ধব সার্কেলের ছোট ভাই ব্রাদার ছাড়া প্রাইভেট বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে এদেরকে পাত্তাই দিচ্ছে না। কেন? এই জন্য তোরা কিলাকিলি করবি এখন? এরা বলে চালাবে দেশ, এরা জাতিকে দেখাবে স্বপ্ন। বন্যার টাকা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এদের কোন অ্যাক্টিভিটিসটাতে মানুষের পজিটিভ ভাইব তৈরি হচ্ছে? ঘটনার প্রেক্ষাপট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যে ছাত্র সংগঠন ছাত্র গণতান্ত্রিক শক্তি, সম্ভবত এইটা মানে ঘোষণার সাথে সাথেই এখানে পিটাপিটি মারামারি চলতেছে। বিকাল 3টায় সংগঠনের নাম এবং কমিটির কথার ঘোষণা থাকলেও আমি যখন নিউজটি করছি এই পর্যন্ত এটা পুরাপুরি হয় নাই, কেননা 4টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে তারা বলে যে ঢাবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটিটা তৈরি হচ্ছে এটা তারা মেনে নেবেন না। তারা শতভাগ যৌক্তিক, কারণ এই আন্দোলনের গতিপথ ঢাকা ইউনিভার্সিটি তৈরি করে নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা সারা বাংলাদেশের যে এমপিওভুক্ত ইউনিভার্সিটিগুলো আছে, স্কুল কলেজের পোলাপাইনও ছিল এখানে। যত কমিটি খালি ঢাবি আর এই সমন্বয়ক নাহিদ সার্জিস, মানে এদের একটা টিমের বাইরে আমরা দেখছি কেউ ঢুকতে পারছে না। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে এই কমিটিতে রাখতে হবে যে প্রথম এবং প্রধান পদগুলো আছে, অন্যথায় তারা এই সংগঠনটির কমিটি মেনে নেবে না। তো বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এই যে এতদিন পাবলিকের উপর আওয়ামী লীগের উপর যেন মব চালাচ্ছে, তো ভাবতেছে যে এদের দাঁত দুধ ভেঙে দিবে, ঝাঁপাই পড়ছে এই সমন্বয়ক নামক একদল হায়না, আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে মারামারি দেখার জন্য তো ভাই আমরা আসি নাই। এখন এখানে কাদের নাম আসছে আপনারা যদি একটু দেখেন, একদম প্রধান ফোকাসে আমি যতটুকু আমাদের কাছে তথ্যসূত্র ছবিতে যাদের চেহারাটা এরা দেখছেন এতক্ষণ, এরাই হচ্ছে নতুন কমিটির মধ্যে সমন্বয়কদের যে ছাত্র সংগঠন, এটা নেতৃত্বে এরাই বৈষম্য বিরোধী, এরাই জাতীয় নাগরিক কমিটি, এরাই টেলিভিশনে কথা বলবে, এরাই গাড়ি বাড়ির মালিক হবে, সালাম পাবে, আর বাকিরা ধৈঞ্চা, কেউ চিকিৎসা পাবে। আমরা যখন ভিডিও করছি তখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা ওইখানে সমাবেশ করছেন, পুলিশ দাঁড়ায় আছে। ভাবতে পারেন নিজেদের আখের রাজনৈতিক দল, একের পর এক টিম, বাড়ি গাড়ি, ভাই মোটামুটি এখন একটা অবস্থান। ধিক্কার জানাই আমরা এরকম অ্যাক্টিভিটিজের উপরে। দেখেন রাজনৈতিক দল করেন কোনো সমস্যা নেই, কিন্তু কমিটিগুলো নিয়ে কেন আপনারা নিজেরা একটা টিম তৈরি করে নিজেরা ঢাবি কেন্দ্রিক এগুলো তৈরি করবেন? সারা বাংলাদেশকে দঞ্চা। বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি রাস্তায় না নামতো তাহলে আপনাদের পরিণতিটা কি হতো? এখন নিজেরা ক্ষমতায় বসার পরে উপদেষ্টাও তারা, যত পদবি আছে তারা, এরপরে এদের ভাই ব্রাদের কাছের লোক, এগুলা আসলে আমরা দেখেন যৌক্তিক সমালোচনা করতে হবে। এখানে কাদের অবস্থান আছে, কারকে আপনারা জায়গা দিচ্ছেন? রাজনৈতিক দলগুলোর কাউকে ডাকছেন এখানে? পান নাই। এটা ইটস নট ফেয়ার। আপনারা নিজেরাই এখন বৈষম্য তৈরি করছেন, খালি কেমনে প্রধানমন্ত্রী হবেন, কেমনে কেউ মন্ত্রী হবেন, আরাম পেয়ে গেছেন, টিকবেন না, রাজপথে টিকবেন না। মাথায় ছাত্রদের দল থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ এবং রাফে। বুঝতে পারছেন যে তার মানে হচ্ছে নতুন দল গঠন নিয়ে এখনো পর্যন্ত তাদের যে সমঝোতা সেটি প্রতিষ্ঠিত হয়নি। আসলে এটা খুব কঠিন ব্যাপার। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম ছিল শেখ হাসিনার পতনের জন্য, কিন্তু একটা দল একটা মতাদর্শ থাকে, সেই মতাদর্শটা সেখানে আবার সবাই আবার
একসঙ্গে জড়ো হবে, একই মতে বিশ্বাস করবে, এটা ভাবা খুব কঠিন। ফলে বিভিন্ন স্রোত থেকে আসা এই ছাত্র নেতারা তারা এখন ঐক্যবদ্ধ হতে পারছে না, যার জন্য পদ নিয়ে টানাটানি, বিভিন্ন জায়গায় টানাহেঁচড়া চলছে, বিভিন্ন জায়গায় কমিটি গঠন নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে। আর তৃণমূল পর্যায়ে সমন্বয়কের নামে নানা রকম যে কর্মকাণ্ডগুলো চলছে সেগুলো কিন্তু লোকজন বিরক্ত হচ্ছে ক্রমেই। কেন্দ্রীয়ভাবেও এখনো শেষ মুহূর্ত পর্যন্ত টানাপোড়েন চলছে সেই দলের সাংগঠনিক কাঠামো নিয়ে। এই অবস্থার মধ্যে খবর আসলো এই যে শুক্রবার যে দলটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলিয়া হাসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা। আলিয়া হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। নেতারা যে সংগঠনের কারণে এখন ওই 22 জনের টিম, যেটা ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে চীনে আছে, সেখানে বিভিন্ন দল আছে, বৈষম্যরা আছে, নানা আর অন্যান্য দল আছে, সেখানে এই দুইজন আছে। এখন এই দুইজন সফরে কিন্তু তারা ফেসবুকে জানাচ্ছেন যে তারা আর এই দলের সঙ্গে নেই। তাদের চীন সফর নিয়েও আপত্তি ওঠে নাগরিক কমিটিতে। সোমবার এই বিষয়ে একটা বিবৃতি দেয় সংগঠনটি। আলী হাসান জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটি নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে। তার অনুসারীরা তাকে এই পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে চান। এই নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে। আলী হাসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন, আগামী 28 ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে, আমি সেখানে থাকছি না। সেই কথা আমি আরো সপ্তাহখানিক আগেই জানিয়েছি। দলের নেতাদের বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং জাতির নজর নতুন দলের উপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না, তাই স্পষ্ট করছি। জুনায়েদ লিখেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া এবং শুভকামনা রইল। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা এবং ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল। দুর্নীতি সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে। যাই হোক, একটা ভালো পোস্টই দিয়েছেন, কিন্তু ঘটনা হলো যে এই যে দলের ভেতরে যে ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ, দল থেকে পদত্যাগ, তারপরে পদ নিয়ে নানা রকম অশান্তি অসন্তুষ্ট, এগুলো কিন্তু নতুন দলের যাত্রার জন্য ভালো হচ্ছে না। এবং এই দল যে পুরো সাংগঠনিক কাঠামো নিয়ে পূর্ণ শক্তি নিয়ে সামনে আবির্ভূত হবে তেমন লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো যে সারা দেশে সমন্বয়ক এবং বৈষম্যদের নামে যে কর্মকাণ্ডগুলো চলছে সেগুলো নিয়ন্ত্রণ কতটা করতে পারবে, তার উপর আধিপত্য স্থাপন কতটা করতে পারবে, সত্যিকার অর্থে আদর্শিকভাবে দলকে কতখানি পরিচালিত তারা হতে পারবে, এর মধ্যেই আবার নির্বাচন, সবকিছু মিলায় কঠিন চ্যালেঞ্জের মুখে থাকবে এই নতুন রাজনৈতিক দল। ফলে যাত্রাটা যথেষ্ট মানে কণ্ঠকাকীর্ণ, এটা বলা যায়। দর্শক, নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? গোপন তথ্য তো কিছু আছে, তথ্যগুলো দেব, কন্টিনিউ করেন। নাহিদ ইসলাম যে পদত্যাগ করছে, আমার তো মনে হয় নাহিদ ইসলাম যেটা করে দেখিয়েছে এটা বাংলাদেশের কেউ বিগত সময়ে করে নাই। নাহিদ ইসলাম যেটা করলো, অনেক সুশীল এখন বলতেছে নাহিদ ইসলাম পদত্যাগ করছে, নাহিদ ইসলাম একটা দল গঠন করবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে। আচ্ছা, একটা দল গঠন করা তো দোষের কিছু না। আমি যেই দলই করি না কেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অনেক কাজ করতেছি। আমাদের আসনে যে এমপি, তার সাথে কন্টিনিউ আমি কাজ করতেছি, জনগণের কাছে যাচ্ছি, জনগণকে বোঝাইতেছি। এবং আমার যে আসনের যে এমপি, সে কিন্তু ডিরেক্ট চাঁদাবাজি, দখলদারি, তারপরে হচ্ছে আপনার যাই বলেন না কেন, সালিশ বাণিজ্য, এইগুলোর বিরুদ্ধে সে কিন্তু তার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। ভিডিওটা দেখেন। কেউ থানায় যাবেন না, কেউ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবেন না। আমি বলে দিচ্ছি, কোন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান, খোদার কসম সে কোনো পোস্টে থাকতে পারবেন না। বিয়াদবির একটা সীমা আছে, বিয়াদবির একটা সীমা আছে। 6 মাস হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। থানার সামনে আপনার কি, থানার ভিতরে আপনার কি? সালিশ করতে যান, সালিশ করে টাকা অর্ধেক নিয়ে চলে আসেন। অসহায় মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা কি ভোট দিবে আমাদেরকে? যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলবে এর পিছনে আবার একটি দলের আঙ্গুল মারা শুরু হয়ে গেছে, একটি দল আঙ্গুল মারছে, আর আপনারাও আমাদের ক্ষতি করছেন। আপনাদের দায়িত্ব আমরা নিব না। সোজা কথা, আপনারা সংগঠনের জন্য কাজ করবেন, দলের জন্য কাজ করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। সাফ কথা। এ হচ্ছে আমার আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির, এনার সাথে আমি কাজ করতেছি। এখন দেখেন, আমি যতই বিএনপি করি না কেন, নাহিদ ইসলাম যেটা করছে, নাহিদ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নাহিদ ইসলাম চুরি করবে না। কেন চুরি করবে না বলতে পারেন? দেখেন, নাহিদ ইসলাম জানে যে নাহিদ ইসলাম নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়া, বিশেষ করে এখন, সো টাফ। এবং নাহিদ ইসলাম যে এমপি হবে আসন থেকে, ওইটাও সো টাফ। এটা নাহিদ ইসলাম জানে। তারপরেও
নাহিদ ইসলাম কিন্তু একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে এক প্রকার। খেয়াল করছেন? একজন মানুষের স্বপ্ন থাকে, একজন পলিটিশিয়ানের স্বপ্ন থাকে এমপি হওয়া, মন্ত্রী না। মন্ত্রী হলে তো ভাগ্য, কিন্তু নাহিদ ইসলাম মানে একজন মন্ত্রী ছিল, সে কিন্তু পদত্যাগ করছে। বাংলাদেশে কেউ এটা করছে? এখন আপনারা অনেকেই বলবেন যে খাওয়ার জন্য, চুরি করার জন্য, মানে এর থেকে ভালো পজিশনে আসবে এই জন্য। দেখেন, সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আসছে। তার ভিতর খাওয়ার লোভ থাকলে, তার ভিতর টাকা পয়সার লোভ থাকলে সে মন্ত্রিত্ব ছাড়তো না। সে চিন্তা করতো 6 মাস আছে নির্বাচন, 6 মাস 1 বছর যাই হোক না কেন, 6 মাস 1 বছরে ভরপুর খাবো, ঠিক আছে, তারপরে যা আবার হবে, এটা চিন্তা করতো না। সেইটা চিন্তা করে না, সেই সব লোভ লালসা ছেড়ে কিন্তু সাধারণ জনগণের কাতারে চলে আসছে। এটা বুঝতে হবে, রাজপথে চলে আসছে। নাহিদ ইসলামের গতকালকে ভাষণটা শুনেন নাই? শুনছেন? দেখেন, আমরা সমালোচনা করি, ভালো কথা, যাই করি না কেন, এটা যদি চিন্তা করবেন যে নাহিদ ইসলাম যেটা করতেছে এটার পিছে ভালো কোনো উদ্দেশ্য আছে কিনা। ভালো উদ্দেশ্য আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাই, নাহিদ ইসলাম বাংলাদেশের আর যাই করুক ক্ষতি করবে না। নাহিদ ইসলাম হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। প্রকৃত দেশপ্রেমিক না হলে এ ধরনের সিদ্ধান্ত কেউ নিতে পারে না। আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে চিন্তা করছি, আপনারা একটু চিন্তা করবেন, উত্তরগুলো সুন্দরভাবেই পেয়ে যাবেন। আর গোপন তথ্যের কথা বললেন, গোপন তথ্য এগুলাই ভাই, এগুলো আপনারা জানেন না। নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো? নাহিদ ইসলাম দেশকে দিতে চায়, নিতে চায় না। নিতে চাইলে কখনো পদত্যাগ করতো না। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। প্রধান সমন্বয়কদের ইচ্ছা মতন পিটাচ্ছে ছাত্ররা, তাদের মধ্যে ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে। সম্মানিত দর্শক মন্ডলী, এইদিকে নাহিদ ইসলাম মহা বিপদে পড়ে গেছে। সম্মানিত দর্শক মন্ডলী, সবকিছু মিলিয়ে সমন্বয়করা মহা বিপদের মধ্যে সময় পার করতেছে। দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও কেন শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।